হয়েছে। জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। সাকিব পরিচিত হয়েছেন, তবে কারো বিশ্বস্ত হতে পারেননি। এতদিন তার উচ্ছৃঙ্খলতা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারগুলোতে সীমাবদ্ধ থাকলেও ক্ষমতায় থাকাকালীন তিনি স্বৈরাচারী আচরণ করেছেন। তার বেশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গত 5ই আগস্ট সরকারের পদত্যাগের পর অনেক দুর্নীতিযুক্ত ব্যক্তিরা, বিশেষ করে সরকারের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পালাতে শুরু করে দিয়েছিলেন। অনেকে নিরাপদে পালিয়ে গেলেও অনেকে ধরা খেয়েছেন, আর তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পলক। দর্শক বন্ধুরা, এবার পলকের সম্পত্তিকে কেন্দ্র করে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, আর এটি দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষকে একেবারে অন্তর দিকে ঠেলে দিয়ে তারা কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছে। অন্যদিকে আবার সাকিব আল হাসানের উপরও অভিযোগ উঠেছে। দর্শক বন্ধুরা, তিনি একটি প্রতিষ্ঠানের সাথে নানা অন্যায় করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই পলক কিভাবে পালাতে গিয়ে শেষ পর্যন্ত এমন বেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকে দেশ ত্যাগ করেছেন, আর অনেকে পালাতে যেয়ে আটক হয়েছেন। তার মধ্যে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও আছেন। 6 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। ডিজিটাল প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এ খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজের জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোলন লচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সজীব অজের জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্যমতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় দুইবারে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো এ প্রতিমন্ত্রী ও তার পরিবারকে। এ খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। পাশাপাশি তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। দোকানগুলোতে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সাকিব অবশ্য এই বিষয়গুলোতে লজ্জাই পান না। সাকিবের কাছে পুরোটাই উল্টা, আজ বাকি তো কাল নগদ। ব্যবসা করতে নাকি ব্যবসায়ীরা অনেক কৌশল অবলম্বন করে, তবে সাকিব কি করে জানেন? সংক্ষেপে বললে বাকির ব্যবসা করেন।
সাকিব পরিচিত হয়েছেন, তবে কারো বিশ্বস্ত হতে পারেননি। এতদিন তার উচ্ছৃঙ্খলতা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারগুলোতে সীমাবদ্ধ থাকলেও ক্ষমতায় থাকাকালীন তিনি স্বৈরাচারী আচরণ করেছেন, তার বেশ কিছু প্রমাণ মিলেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে কাঁকড়া চাষ করতে সাকিব আল হাসানের প্রথম প্রকল্প ঘের, যেটা সাকিবের নিজের নামেই 2016 সালে সাতক্ষীরা উপকূলের দাতিনাখালী এলাকায় ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। খামারটি বাস্তবায়নে স্থানীয় 10-12 জন জমি মালিকের কাছ থেকে 48 বিঘা জমি লিজ নেন। তার কাছ থেকে কোটি টাকারও বেশি পাওনা আছে বলে দাবি এক পাওনাদারের। এ তো গেল কাঁকড়া ব্যবসায়ী জমি দখল। কাঁকড়া ব্যবসা করতে যে কাঁকড়া কিনেছেন সেটাও বাকিতে। মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের পাশের বাসিন্দা জুলফিকার আলী সফট সেল কাঁকড়া দিতেন সাকিবের হ্যাচারিতে। তবে তিনি বলেন, আমরা কাঁকড়া দিয়ে মাস শেষে টাকা নিয়ে নিতাম। তবে হিসাব রাখতেন সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার। এভাবেই চলতে চলতে আমরা প্রায় 3 মাসের টাকা পাইনি, এখনো 5-6 লাখ টাকা পাবো। 2021 সালে খামারটি বন্ধ হওয়ার পর তারা নানাভাবে চেষ্টা করেছে টাকা আদায়ের, তবে কোনোভাবেই তা পারেনি। বছর খানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গেলেও তার বাবা রেজা খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকে এই বিষয়টি ধামাচাপা পড়েছে। টাকা পাবে সেই মেমো প্রমাণপত্র এখনো রয়েছে। গুরুদাস নামের একজন হার্ড কাঁকড়া দিতেন সাকিবের খামারে। 30 লাখ টাকা বাকি পড়ে আছে, আর সেই মেমো আছে দাবি সেই ব্যবসায়ীর। এমনকি জমি দখল করে বাড়ি নির্মাণ করার মতো অভিযোগও উঠে এসেছে। বেশ কিছু ইস্যু নিয়ে সাকিবের বিরুদ্ধে সবশেষ কয়েকদিনই আলোচনা হচ্ছিল। এর মধ্যে সরকার পতন, নেত্রীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, সামনে আসতে শুরু করেছে নেতাকর্মীদের নানা অপকর্ম। সাকিব আল হাসানকে এদিক থেকে যদি কেউ সাধু ভাবেন তবে ভুল করবেন। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সাকিবের নারী নক্ষত্র বের করে ফেলেছে। কোথায় কোন অনাকাণ্ড ঘটিয়েছেন, কি আত্মসাৎ করেছেন, পাওনাদারদের বাসা থেকে বের করে দিয়েছেন, উঠে এসেছে এমন নানা অপকর্ম। তবে সাকিবের কোম্পানির সাথে পাওনাদারদের নিয়ে যোগাযোগ করা হলে সাকিবের পক্ষ থেকে টিবিএসকে জানানো হয় সরকারি অনুদান পেলেই নাকি সব পরিশোধ করবেন। এখন প্রশ্ন, সাকিব কি সত্যিই সবকিছু পরিশোধ করবেন, সব পাওনাটা? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের এই সকল পরিস্থিতিকে আস্তে আস্তে স্বাভাবিকে আনতে হবে। সেই সাথে যে সকল দুর্নীতি যুক্ত ব্যক্তিরা, তাদের সকলকে সঠিকভাবে সঠিক আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বাংলাদেশের জনগণের যত পাওনা তত পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি সরকারের এমপি মন্ত্রীরাই বাংলাদেশকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে তারা পলাতক হতে শুরু করে দিয়েছিল? তবে বাংলার মানুষ জেগে উঠেছে। বাংলার মানুষ তাদের সে প্রতিহিত করবে। বাংলার মানুষ তাদেরকে তাদের সঠিক পাওনা বুঝিয়ে